ক্ষমা জিনিসটা অত্যন্ত চমৎকার একটা জিনিস। আপনি দেখবেন সিনেমাতে লোকজন টপার টপ একজন আরেকজনকে ক্ষমা করে দেন। তুমি আমার বাড়ি ভেঙে দিয়েছো, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি আমার জমিতে আগুন লাগিয়ে দিয়েছো, বেশ আমি তোমাকে 1 কেজি ক্ষমা উপহার দিলাম। এই ক্ষমা অত্যন্ত মহান একটি বস্তু এবং যারা ক্ষমা করে দেন তাদেরও অত্যন্ত মহান মানুষ বলেই ধরা হয়। তবে আজকের পৃথিবীতে বাস্তবে মহান মানুষের যে খুব ছড়াছড়ি রয়েছে চারপাশে এমনটা কেউই বলবেন না। আজকের পৃথিবীতে আমরা দেখি ক্ষমতাবান ক্ষমতাহীনকে লাথি মারে, আমরা দেখি ভাই ভাইয়ের গলা চেপে ধরে, সন্তান মাকে খুন করে, মা সন্তানকে বিক্রি করে দেয়। কাজেই আজকের দুনিয়ায় এই ক্ষমা চাওয়া পাওয়া, মহান হওয়া, এই সমস্ত কিছুর পেছনে হয়তো পলিটিক্স বা প্রেশারও কাজ করে। তাই ক্ষমা ব্যাপারটাকে একেবারেই কিন্তু হালকায় নেবেন না। আজকালকার দুনিয়ায় কেউ কেজি দরে ক্ষমা চায়ও না, পায়ও না। এই মুহূর্তে ক্ষমার যে সবথেকে বড় ঘটনাটা আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা চেয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য হলো, বন্ধু আমাকে ক্ষমা করিয়া দাও, আমি যা করেছি তাহা সঠিক কাজ নহে, আমি অপরাধ করিয়াছি, আমাকে ক্ষমা করিয়া দাও। এবং উল্টো দিকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং তিনিও বলেছেন, আমি যাহা বলেছি তাহাও তো সঠিক নহে, না না না, আমিও এই অপরাধের মধ্যে সামিল আছি। এবং তারপর দুজনের কোলাকুলি, এসো আমরা কোলাকুলি করি, মানে বিলম্বিত বোধ হয়েছে। যেখানে আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত যে দুজনের মধ্যে একেবারে সাংঘাতিক একটা সংঘাত চলছে, এজলাসে দাঁড়িয়ে সকলের সামনে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন যে আপনি বিজেপির তরফ থেকে টিকিট পাচ্ছেন নির্বাচনে দাঁড়ানোর জন্য, এটা বলে তার পক্ষপাতিত্বের প্রতি ইঙ্গিত করেছেন। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেটাও আমার জানা আছে। এবং এই সমস্ত কিছুর পর আজ এই ক্ষমার যে জায়গাটা সেটা সামনে উঠে এসেছে। এই বিলম্বিত বোধোদয়ের কারণটা কি? দেখুন, আমি যদি এখানে আপনাকে বলি যে এর পেছনে একটা গল্প আছে, একটা সরেস চিঠি আছে, তাহলে সেই চিঠির সাবজেক্টে লেখা হয়েছে protest regarding lack of courtesy, civility, decorum and etiquette shown by the Honorable Justice Abhijit Gangopadhyay to the learned Advocate General of the State of West Bengal in the course of judicial proceedings on 25th January 2024. এবং এই চিঠিতে একটা জায়গায় মেনশন করা হয়েছে, the learned Advocate General is the leader of the bar comprising all advocates practicing in the state of West Bengal and holds a position of great eminence, reverence and esteem. এবং এই চিঠিটাতেই কিন্তু উল্লেখ করা ছিল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। যেটা উল্লেখ করা ছিল না সেটা হয়তো যে ক্ষমা না চাইলে তার পরিণামটা খুব একটা ভালো হবে না। আপনারা জানেন এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত সামনে এসেছে এবং সেই সময় দেখা গেছে যে এই বয়কটের হাত থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় একেবারে কান ঘেঁষে বেঁচেছেন। মানে যখন এই বয়কটের সিদ্ধান্ত সামনে আসে দেখা যায় বেশ কিছুদিন বিচারপতি এজলাসে বসেননি এবং তারপর যখন তিনি আসেন তিনি বলেন কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে বাদ দিন। আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদেরই লোক, এই বার থেকেই আমি উঠে এসেছি, আইনজীবীদের জন্য আমার সম্মান এবং ভালোবাসা রয়েছে, আপনাদের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক থাকার কথাই নয়, যা হয়েছে সেগুলো ভুল বোঝাবুঝি, সেগুলো বাদ দিন, চলুন আমরা আবার একসঙ্গে কাজ করি। এরপর এই বয়কটের সিদ্ধান্তটা ওঠে। সেবারে জানা গিয়েছিল যে একজন আইনজীবীকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যাতে সেই আইনজীবী এবং বাকিরা অপমানিত বোধ করেছিলেন। আর এইবারে তো একেবারে অ্যাডভোকেট জেনারেলকে ভর্ৎসনা করা, তাকে নানা রকম কথা বলার জায়গাটা উঠে এসেছে এবং তারই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল তিনি সমস্ত আইনজীবীদের একেবারে মাথায় রয়েছেন এবং যেটা আগেই বললাম ওই চিঠিতে লেখা রয়েছে পজিশন অফ গ্রেট এমিনেন্স, রেভারেন্স অ্যান্ড এস্টিমের জায়গায় রয়েছেন অ্যাডভোকেট জেনারেল। এই পরিপ্রেক্ষিতে এবার আসুন এই যে বর্তমানে ক্ষমা চাওয়ার যে ঘটনা সেইটা একটু শুনে নেওয়া যাক। বেসিক্যালি যেটা হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলকে তার ইজলাসে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি বলেন যে আমার বন্ধু কিশোর দত্ত, তার কাছ থেকে আমাকে ক্ষমা চাইতেই হবে। সেদিন রাগের মাথায় আমি অনেকগুলো কথা বলেছিলাম। আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন যে সকলেরই সেটা জানা উচিত, আমার বন্ধুর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তারপরেই তিনি বলেন আইনজীবীদের উদ্দেশ্য করে যে আপনারা হয়তো জানেন না কিশোর আমার কত উপকার করেছে, কিশোর এবং আরেকজন আমার বন্ধু না থাকলে আমি হয়তো মরেই যেতাম। তারপর তিনি বলেন যে আমার বন্ধুর কাছে আমাকে ক্ষমা প্রার্থনা করতেই হবে, আমার কথায় তিনি আঘাত পেয়ে থাকতে পারেন। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এই কথাও বলেন যে আমি কিশোর জয়মাল্য, মানে বিচারপতি জয়মাল্য বাগচি, আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এরপর অ্যাডভোকেট জেনারেল যখন শোনেন যে বিচারপতি ক্ষমা চেয়েছেন, সেটা শুনেই সঙ্গে সঙ্গে কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তিনিও বলেন যে আমিও সেদিন অনেকগুলো কথা বলেছিলাম, না বলাই উচিত ছিল।
ক্ষমা সংক্রান্ত দুটো কথা এখানে বলতেই হয়। একটা কথা হচ্ছে যে যদি দেখুন ক্ষমার ক্ষেত্রে বিলম্বিত বোধোদয় হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই যে হঠাৎ এত দেরি করে কেন। এবং তারই সঙ্গে ক্ষমা যদি জোর করে চাওয়ানো হয়, তাহলে সেই ক্ষমা কিন্তু ক্ষমা থাকে না। এবং তার সঙ্গে সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, ক্ষমা চাওয়ার পরে তিনিও যদি তার অপরাধের জন্য ক্ষমাটা না চান, তাহলে ভারসাম্য বজায় থাকে না। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো বিচারপতি গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু এই সংক্রান্ত যে মামলাটা সুপ্রিম কোর্টে গেছে, সেখান থেকে, সেই রেকর্ড থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন বা অ্যাডভোকেট জেনারেল যে কথাটা বলেছেন, সেগুলো কোনোটাই কিন্তু মুছে যাবে না। ক্ষমা অত্যন্ত মহার্ঘ বস্তু, এর মতো নয় যে আটকে রাখা যায়। জোর করে হোক, তদবির করে হোক, সেটা ঠিক বের করে নেওয়া যায়। 250 জন আইনজীবী ওই চিঠিটায় সই করেছিলেন। 250 জন জানেন যে কি হয়েছে। এবং তারই সঙ্গে এই ক্ষমা নিয়ে আরও একটা কথা বলতে হয়। দেখুন, একজনের এজলাস বয়কট করা যে কোনো ছুতোয় এই প্রবণতা যদি বারবার দেখা যায়, বা জোর করে ক্ষমা চাওয়ানো হচ্ছে বারবার, এটা যদি দেখা যায়, তাহলে এখান থেকে তো এটা মনে হওয়া খুব স্বাভাবিক যে একটা মামলা বা একটা দুর্নীতিকে আড়াল করার প্রচেষ্টা হচ্ছে, তা নয়। বরং একজন বিচারপতিকে অনির্দিষ্টকালের জন্য কিভাবে আড়াল করে রাখা যায়, বা এক্ষেত্রে অন্তত 6-7 মাসের জন্য এই বিচারপতিকে কি করে আড়ালে রাখা যায়, কারণ তারপরেই তো তিনি রিটায়ারমেন্ট করছেন, সেই রকম একটা বিষয় সামনে আসছে নাকি। এই জিনিসটা করতে হবে আস্তে আস্তে, মেটিকুলাসলি। এটাকেই একটা অবয়ব দেওয়া হচ্ছে, বাস্তবায়িত করা হচ্ছে। এইরকম একটা প্রবণতা কি বারবার সামনে উঠে আসছে না? এবং তারই মাধ্যমে এই গোটা বিষয়টা অন্যান্য বিচারপতিদের জন্য কি সতর্কীকরণ হিসেবে কাজ করছে, যে দেখো, আমরা যদি চাকাটাই খুলে নিই, তাহলে বিচারের গাড়ি এগোবে কি করে। জুডিশিয়ারিকে ভয় দেখানো বা প্রভাবিত করা একটা ভয়াবহ প্রবণতা। তারই সঙ্গে এটা কিন্তু একটা দুর্বিনীত স্পর্ধারও ইঙ্গিত দেয়, যেটা এই প্রশ্ন তুলে দেয় যে কে বা কারা এগুলোকে ইন্ধন যোগাচ্ছেন, এবং তারা কতদূর পর্যন্ত যেতে প্রস্তুত তাদের কার্যসিদ্ধির জন্য। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমরা, all the machineries of a government in a democracy is already under scrutiny, and every effort to sabotage said scrutiny is underway. এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কেমন যেন একটা প্যান্ডোরাস বক্স খুলে গেছে, এবং সেখান থেকে একের পর এক হুলো বেড়াল বেরিয়ে আসছে। এমন একটা পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি রাজাশেখর মান্থা, প্রধান বিচারপতি টি.এস. শিবগানা, বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি সৌমেন সেন, সমস্ত বিচারপতিদের হয় শাসক দলের বা শাসকের আস্থাভাজন বা বিরাগভাজন, এই দুটো ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং তারই সঙ্গে আসল যে মামলাগুলো, যেখানে বিচার পাওয়ার কথা, বঞ্চনার যে মামলাগুলো, সেগুলো পিছিয়ে যাচ্ছে। কত মাস? 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, কেউ জানে না। যদি শুনানি না হয়, যদি সমস্ত বিষয়টা স্থগিত থাকে, তাহলে আর আসল সত্যিটা বেরিয়ে আসবে কি করে? অপরাধীরা শাস্তিই বা পাবেন কি করে? আর যারা বঞ্চিত হয়েছেন তারা বিচারই বা পাবেন কি করে? দেখুন, ক্ষমা একটি উপলব্ধিও বটে। ক্ষমা এবং উপলব্ধির কথাতেই যখন আছি, তখন একটা শেষ তথ্য দিয়ে আজকের এই পর্বটা শেষ করি। আপনারা জানেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলি, প্রাথমিকের মামলা, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো চলে গেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এসএসসির মামলাও সরিয়ে নেওয়া হয়েছিল। এখন শিক্ষা সংক্রান্ত কোনো মামলা আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নেই। তার কাছে পড়ে রয়েছে কয়েকটি শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলা। এই বিষয়টা নিয়ে যখন তার মতামত চাওয়া হয়েছিল, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই প্রাথমিকের মামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন, যারা ওই জেলা স্কুল পরিদর্শক প্রাথমিকের, কিংবা যারা অন্যান্যরা রয়েছেন, তারা হয়তো কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছেন মামলাটা আমার কাছ থেকে সরে যাওয়ার জন্য। এর আগে যখন শ্রম সংক্রান্ত মামলাগুলো শুনতাম, তখন তারাও দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতেন আর মায়ের কাছে প্রার্থনা করে বলতেন যে এর কাছ থেকে মামলাগুলো সরিয়ে নাও। এখন প্রাথমিকের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। অনেক সময় মনে হয় অন্ধকার জিতে যাবে, অনেক সময় মনে হয় অন্ধকার জিতে গেছে, অনেক সময়, সব সময় নয়। এই কথাটা মনে রাখা দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে, তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।